আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর আমাদের পৃথিবী বা ভূগোল পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়ের নাম ভূমিরূপ, এই অধ্যায়ের প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনার মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি লিখে দেব। তোমরা অবশ্যই পাঠ্য বইটি বের করে বসবে এবং খাতা পেন নিয়ে প্রস্তুত হয়ে বসবে। আশা করি এই ভিডিওটি যারা দেখবে তাদের ভূমিরূপ অধ্যায়টি বোঝার জন্য আলাদা কোনো নোট বইয়ের প্রশ্ন উত্তর মুখস্থ করতে হবে না। তোমরা এখান থেকেই সমস্ত কিছু পেয়ে যাবে এবং বিষয়বস্তু ভালোভাবে বুঝে নিতে পারবে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের আলোচ্য অধ্যায় ভূমিরূপ। এই ভূমিরূপ অধ্যায়ের মধ্যে কি রয়েছে বা ভূমিরূপ আসলে কি? আমরা পৃথিবীর উপরিভাগে থাকি বা ভূপৃষ্ঠে থাকি। এই ভূপৃষ্ঠে সব জায়গায় একই রকম নয়, কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও নিচু। এই উঁচু অংশগুলোকে যেমন আমরা পর্বত নামে চিনি, মাঝারি উঁচু অংশগুলোকে আমরা মালভূমি নামে চিনি এবং নিচু অংশগুলোকে বা সমতল অংশগুলোকে আমরা সমভূমি নামে চিনি। আমরা নিজেরাই পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন জায়গায় এই ভূমির যে রূপ তার বৈচিত্র্য দেখেছি, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম সেই ভূমিরূপ সম্পর্কেই আজকে আমরা পড়ব। তো তোমাদের পাঠ্য বইতে প্রথম অংশটুকু দেখো গল্পের মতন করে শুরু করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতায় আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা এসে জড়ো হয়েছে কলকাতায়। হাসান শেখ, সোহা মুর্মু, বরুণ তামাং, এলিনা রায়, আরও কত সব নাম। প্রত্যেকেই নিজের নিজের অঞ্চলের ছবি এঁকেছে। দেখো প্রথমেই রয়েছে বরুণের ছবি। বরুণ যে ছবিটা এঁকেছে সেখানে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, উঁচু উঁচু পাহাড়। এখানকার ভূমির রূপ ঢালু এবং খাড়া, উপরের দিকে উঠে গেছে। সোহার ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ছৌ নৃত্য করছেন। এগুলি সাধারণত বীরভূম, পুরুলিয়া ওই সমস্ত জেলায় দেখা যায়। এগুলি হলো মালভূমি এলাকা। তারপরে দেখো এলিনার ছবিতে ব্রিজ দেখা যাচ্ছে, তার নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। ব্রিজের আকৃতি দেখে মনে হচ্ছে যে এটা হাওড়া ব্রিজ এবং তার নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। অবশ্যই এটি হুগলি নদী বা গঙ্গা নদী। তো এই ছবি দেখে আমরা একটু আন্দাজ করতে পারছি যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলার ভূমির রূপ বিভিন্ন রকমের। তারপরে প্রশ্ন করা হয়েছে তোমার বাড়ির আশেপাশের অঞ্চলটা কি এই ছবিগুলোর কোনোটার মতন? অর্থাৎ তুমি যে অঞ্চলে বসবাস করো সেই অঞ্চলটার সাথে কি এই ছবিগুলোর কোথাও মিল তুমি দেখতে পাও? যদি মিল দেখতে পাও তাহলে সেটা লিখতে বলা হচ্ছে। তো ভূমিরূপের কিছুটা ধারণা আমরা লাভ করলাম। এবার ভূমিরূপের যদি সংজ্ঞা আমাদেরকে লিখতে বলা হয় বা প্রশ্ন আসে যে ভূমিরূপ কাকে বলে, তাহলে আমরা কিভাবে লিখব? তোমাদের বইতেই দেখো খুব সহজভাবে দেওয়া রয়েছে। বলা হচ্ছে আমাদের এই পৃথিবীর উপরটা বা ভূপৃষ্ঠ সব জায়গায় একই রকম নয়, কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও নিচু সমতল। পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যই হলো ভূমিরূপ। তো এখান থেকে প্রশ্ন করা হতে পারে যে ভূমিরূপ কাকে বলে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে আমাদের এই পৃথিবীর উপরটা সব জায়গায় একই রকম নয়, কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও নিচু সমতল। পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যই হলো ভূমিরূপ। এবারে চলে আসছি তার পরবর্তী অংশে। এখানে বলা হচ্ছে একটা মজার খেলা। এখানে দেখো সিঙ্গাড়ার ছবি রয়েছে, তারপরে কেকের ছবি রয়েছে, তারপরে দেখো টোস্ট বিস্কুটের ছবি রয়েছে। সিঙ্গাড়ার উপরিভাগটা একটু সুচালো টাইপের, খাড়া উঁচু উঠে গেছে। তারপরে দেখো কেক, এটি একদম পাতলা নয়, আবার অনেক উঁচুও নয়, উপরের দিকটা সিঙ্গাড়ার মতন সুচালোও নয়, কিন্তু কিছুটা উঁচু। তারপরে রয়েছে টোস্ট বিস্কুট, এটা পাতলা এবং এর আকৃতিটাও উপরের দিকে সমান।
তো ছবিগুলোর নিচে লেখা হয়েছে ছবিগুলো দেখো, খিদে পাচ্ছে, কিন্তু মজার খেলাটা খেলতে হবে। তো এবার তোমাদের একটা খেলার কথা বলা হচ্ছে এবং খেলার মাধ্যমে আমাদের যে পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠের বিভিন্ন রূপ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো খেলাটি কেমন সেটা তোমরা সরাসরি নিজের চোখেই দেখে নাও। আজকের মজার খেলাটির মাধ্যমে তোমরা ভূপৃষ্ঠের ভূমি রূপ সম্পর্কে সহজে ধারণা লাভ করতে পারবে। দেখো, একটা চৌকো কাগজ নিলে, তারপরে সেই চৌকো কাগজকে ওপরের দিকটা 3 কোণা করে ভাঁজ করে ফেললে, এই 3 কোণা করে ভাঁজ করে ফেললে দেখো কি হবে, এই ভূমির রূপটা নিচ থেকে উপর পর্যন্ত খাড়া ঢাল বেয়ে উঠে গেছে। ভূমির রূপটা নিচ থেকে উপর পর্যন্ত খাড়া ঢাল বেয়ে উঠে গেছে এবং যত উপরের দিকে যাওয়া হচ্ছে তত ভূমির রূপ কি হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে। একদম উপরে গিয়ে ভূমির রূপ একদম সরু হয়ে গেল। এই যে উপরের অংশ, এটাকে বলা হয় পর্বত শৃঙ্গ বা পর্বতের চূড়া। তো এই যে ভূমির রূপ, এটা হলো পর্বত বা পাহাড়ি এলাকার ভূমির রূপ। তো পর্বত বা পাহাড়ি এলাকার ভূমি রূপের বৈশিষ্ট্য আমরা কি জানলাম, নিচ থেকে ওপর পর্যন্ত খাড়া ঢাল বেয়ে উঠে গেছে এবং যত উপরের দিকে যাওয়া হবে তত আকৃতি কি হয়ে যাবে, আকৃতি সরু হয়ে যাবে। তো এইরকম খাড়া ঢাল বেয়ে উপরের দিকে উঠে যাওয়া এবং যত উপরের দিকে ওঠা হবে তত ক্রমশ ভূমিরূপ শুরু হয়ে যাওয়া, এটা পার্বত্য বা পাহাড়ি এলাকার ভূমিরূপের বৈশিষ্ট্য। এবারে কি বলা হচ্ছে, এবারে বলা হচ্ছে এই 3 কোণা কাগজটার উপরের সরু অংশটা একটু ভাঁজ করে নিতে হবে। তাহলে কি দেখা যাচ্ছে, এবারে দেখা যাচ্ছে উপরের সরু অংশটা আর নেই, বরং কি হয়ে গেছে, বরং চ্যাপ্টা এবং নিচু হয়ে গেছে। তাহলে যদি এখান থেকে শুরু হয় তাহলে কিন্তু খুব বেশি উচ্চতায় পৌঁছচ্ছে না, সেটা নিচু হয়ে গেছে এবং চ্যাপ্টা হয়ে গেছে, উপরের দিকটা আর সরু বা সুচালো নেই। তো এর উচ্চতা যদি দেখা যায় তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে খুব বেশি উপরেও না, আবার খুব বেশি নিচেও না, আর উপরের দিকটা সুচালো বা সরু নয়, উপরের দিকটা চ্যাপ্টা। তো এই রকম যে ভূমির রূপ সেটা হলো মালভূমি। দেখো, ঢেউ খেলানো, কোথাও নিচু আবার কোথাও উঁচু। এবারে এই কাগজের আরো একটু অংশ, উপরের অংশ যদি আরো ভাঁজ করে ফেলি তাহলে দেখো উচ্চতা আরো বেশি কমে যাবে। এটা যদি আমরা ভূপৃষ্ঠ ধরি সেখান থেকে কিন্তু উচ্চতা খুব বেশি নয়, তাহলে একদম নিচু হয়ে গেল কাগজটা ভাঁজ করলে এবং এর তলটা হয়ে গেল একদম সমতল। এটা হলো সমভূমির ভূমিরূপ। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠ থেকে খুব বেশি উপরে নয়, প্রায় সমুদ্র পৃষ্ঠের সমতলেই অবস্থিত এবং এর তলটা সমান। একে বলা হয় কি, একে বলা হয় সমভূমি। তো এই উচ্চতা, গঠন ও বৈশিষ্ট্য অনুযায়ী পৃথিবীতে প্রধানত 3 ধরনের ভূমিরূপ দেখা যায়। ভূপৃষ্ঠের সব থেকে উঁচু অংশ হলো পর্বত, ভূপৃষ্ঠের মাঝারি উঁচু অংশ হলো মালভূমি, আর ভূপৃষ্ঠের সব থেকে নিচু বা প্রায় সমতল অংশ হলো সমভূমি। তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভূমিরূপ সাধারণত কয় প্রকার ও কি কি। ভূমিরূপ সাধারণত 3 প্রকার, যথা পর্বত, মালভূমি ও সমভূমি। এই পর্বত হলো ভূপৃষ্ঠের সব থেকে উঁচু অংশ, মালভূমি হলো মাঝারি উঁচু অংশ, আর সমভূমি হলো সমুদ্রপৃষ্ঠের সমতলে অবস্থিত। এর উপরিভাগটা সমান। যেটা পড়ালাম ও প্রশ্নের উত্তর লিখিয়ে দিলাম সেটাই দেখো 37 নম্বর পৃষ্ঠার নিচের দিকে লেখা আছে, উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে 3 ধরনের ভূমিরূপ দেখা যায়: পর্বত, মালভূমি ও সমভূমি। ভূপৃষ্ঠের সব থেকে উঁচু অংশ হলো পর্বত, মাঝারি উঁচু অংশ হলো মালভূমি এবং নিচু বা প্রায় সমতল অংশ হলো সমভূমি।
এবারে চলে আসছি পরবর্তী পৃষ্ঠায় বা 38 নম্বর পৃষ্ঠায়। এখানে আমরা জানবো ভূপৃষ্ঠের ভূমিরূপের যে বৈচিত্র্য, অর্থাৎ কোথাও পাহাড় পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, এই যে বিভিন্ন রকমের ভূমিরূপ এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে। দেখো প্রথমে হেডিং করা হয়েছে ভূপৃষ্ঠের সব জায়গায় একরকম নয় কেন, অর্থাৎ এক এক জায়গার ভূমিরূপ এক এক রকম কেন। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে পৃথিবীর ওপর কোথাও পর্বত, কোথাও মালভূমি, আবার কোথাও সমভূমি। এই সমস্ত রকম ভূমিরূপ মূলত দু রকম শক্তি দ্বারা তৈরি হয়েছে। একটা হলো পৃথিবীর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া, আর অন্যটা হলো বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া। তো এখান থেকে আমরা কি জানলাম? এখান থেকে আমরা জানলাম যে পৃথিবীর উপরিভাগের যে বিভিন্ন রকমের ভূমির রূপ, এটি দুই রকমের শক্তির জন্য গঠিত হয়েছে। একটা হলো পৃথিবীর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া, বা একে অন্তর্জাত শক্তিও বলা যেতে পারে। আরেকটা হলো পৃথিবীর বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া, বা বলা যেতে পারে বহির্জাত শক্তি। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে ভূমিরূপ সাধারণত কয় প্রকার শক্তি দ্বারা গঠিত ও কি কি। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ভূমিরূপ সাধারণত দুই প্রকার শক্তি দ্বারা গঠিত, যথা এক পৃথিবীর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া, দুই বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত শক্তি বা বহির্জাত শক্তি কিভাবে কাজ করে সেটা আমরা এই নিচের অংশে জানবো। বলছে, জানো কি তুমি যে ভূমির উপর দাঁড়িয়ে আছো সেটি স্থির নয়, অর্থাৎ আমরা যে ভূমির উপর দাঁড়িয়ে রয়েছি সেটি স্থির নয়। ভূ অভ্যন্তরে সারাক্ষণই আলোড়ন হচ্ছে। ভূপৃষ্ঠ অনেকগুলো ছোট বড় পাত দিয়ে গঠিত। চায়ের প্লেট ভাঙলে যেরকম টুকরো হয়ে যায়, অনেকটা সেরকম। মহাদেশ এবং মহাসাগরগুলো এই পাতগুলোর উপরে আছে। বলা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে যে মহাদেশ এবং মহাসাগরগুলো আছে এগুলো এক একটা ছোট বড় পাতের উপরে রয়েছে, আর এই পাতগুলো একটা থকথকে সান্দ্র স্তরের বা অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসছে। পৃথিবী পৃষ্ঠের উপরে অবস্থিত মহাদেশ বা মহাসাগরগুলো কি বিভিন্ন ছোট বড় পাতের উপরে রয়েছে, এবং সেই পাতগুলো থকথকে স্তরের উপর ভাসছে। এখানে দেখো ব্র্যাকেটে লেখা রয়েছে সান্দ্র। সান্দ্র শব্দের অর্থ কি? তরল অথচ গাঢ়। দেখো পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে আমরা যেখানে রয়েছি সেটা হলো লিথোস্ফিয়ার। এই লিথোস্ফিয়ারের নিচের অংশ হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ার হলো গাঢ় তরল স্তর। এর উপরে পৃথিবী পৃষ্ঠের পাতগুলি ভাসছে। ভাসতে থাকা এই পাতগুলো কখনো পরস্পরের দিকে এগিয়ে আসে, ধাক্কা খায়, আবার কখনো এই পাতগুলো দূরে সরে যায়। তখন ভূ আলোড়নের সৃষ্টি হয় বা কম্পনের সৃষ্টি হয়। এটা পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য হয়। এর ফলে কি কি হয় বা অভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য কি কি হয়? পর্বত, মালভূমি, সমভূমি সব রকম ভূমিরূপ তৈরি হয় এই অভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য। আর নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের মতো প্রাকৃতিক শক্তিগুলো ভূমিরূপের ওপর সব সময় কাজ করে। কখনো ক্ষয় করে উচ্চতা কমিয়ে দেয়, আবার কোথাও সঞ্চয় করে ভূমিরূপের বৈচিত্র্য তৈরি করে। অর্থাৎ পৃথিবীর উপরিভাগে যে নদী রয়েছে, বাতাস রয়েছে, হিমবাহ রয়েছে, সমুদ্র তরঙ্গ রয়েছে, সেগুলো কোথাও ভূমি ক্ষয় করে, আবার কোথাও ভূমির সঞ্চয় কার্য করে ভূমির উচ্চতা বাড়িয়ে দেয়, আবার কোথাও ক্ষয় কার্য করে ভূমির উচ্চতা কমিয়ে দেয়। তো এখান থেকে আমরা পৃথিবীর বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়ার সংজ্ঞা লিখে নিতে পারি। প্রশ্ন লেখো, পৃথিবীর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া বা অন্তর্জাত শক্তি কাকে বলে, এর ফলে কি সৃষ্টি হয়। এই প্রশ্নের উত্তরে লিখবে, যে সকল শক্তির উৎস ও কার্যাবলী ভূ অভ্যন্তরে সেই সকল শক্তিকে অন্তর্জাত শক্তি বলে। এই শক্তির ফলে মহাদেশ, মহাসাগর, পর্বত, মালভূমি প্রভৃতির সৃষ্টি হয়। তারপরের প্রশ্ন লেখো, পৃথিবীর বাইরের শক্তি বহির্জাত প্রক্রিয়া বা বহির্জাত শক্তি কাকে বলে, এর উদাহরণ দাও।
এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে যে সকল শক্তির উৎস ও কার্যাবলী পৃথিবীর উপরিভাগে তাকে বহির্জাত শক্তি বলে, যথা নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের সৃষ্টি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তাহলে এই পর্যন্ত আমরা কি কি জানলাম? আমরা ভূমিরূপের সংজ্ঞা জানলাম, ভূমিরূপের যে বৈচিত্র্যময়তা অর্থাৎ ভূপৃষ্ঠের ভূমির রূপ এক এক জায়গায় এক এক রকম সেটা জানলাম, এবং এই ভূমিরূপ সৃষ্টির প্রধান দুটি শক্তি সম্পর্কে জানলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী অংশের আলোচনা তোমরা পরের পার্টের ভিডিওতে পেয়ে যাবে। এর পরবর্তী পার্টগুলিতে আমি পর্বত সম্পর্কে আলোচনা করব, মালভূমি সম্পর্কে আলোচনা করব, সমভূমি সম্পর্কে আলোচনা করব। তো নিয়মিত ক্লাসগুলি পেতে অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থাকবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।